বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনারা শুনছেন এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস দ্য রোড ব্যাক। উপন্যাসটির আজ 12তম এবং শেষ পর্ব। বিচারের দিন যতই এগোতে থাকে আলবার্টের কথা তত বেশি আমার মনে পড়তে থাকে। হঠাৎ একদিন আমার চোখের ওপর স্পষ্ট ভেসে ওঠে একটা মাটির প্রাচীর। প্রাচীরের গায়ে ছিদ্র। একটা রাইফেল হাতে একজন লোক গভীর মনোযোগ সহকারে সেই ছিদ্রের ওপর তাক করে আছে। সেই লোকটা ব্রুনো মুয়েকেনহপ্ট, আমাদের ব্যাটালিয়নের সর্বোত্তম স্নাইপার। আড়াল থেকে দুশ্মনের গুলি করে মারার ওস্তাদ। তার গুলি কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমি লাফিয়ে উঠি। সে এখন কি করছে তা দেখতে হবে, আর এসব নিয়ে সে এখন কি করছে তা জানতে হবে। অনেক ফ্ল্যাটের একটা উঁচু বাড়ি, সিঁড়িটা ভেজা। আজ শনিবার, সব জায়গায় পানির বালতি আর ধোয়া মোছার বুরুশ। পরনের পোশাক গুটিয়ে কয়েকজন স্ত্রীলোক ধোয়া মোছা করছে। দরজায় অত্যন্ত কড়া আওয়াজের ঘণ্টা। কে একজন দ্বিধা ভরে এসে দরজাটা খুলে দেয়। আমি ব্রুনোর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করি। স্ত্রীলোকটা আমাকে ভেতরে যেতে দেয়। শার্টের আস্তিন গুটিয়ে ব্রুনো তার মেয়ের সঙ্গে খেলা করছে। মেয়ের বয়স 5, কি এমনই একটা কিছু হবে। গালিচার ওপর সে রূপালি কাগজ বিছিয়ে নদী বানিয়েছে। তার ওপর কাপড়ের নৌকো বসানো হয়েছে। কোনোটার আবার ছোট চাকা লাগানো হয়েছে। এগুলো স্টিমার, তাতে পুতুলের আরোহী। ব্রুনো তৃপ্তিতে একটা পাইপ টানছে। একটা পর্সেলিনের গামলায় একটা পুতুলের সৈনিকটা জানো পেতে তাক করছে। গামলার গায়ে নীতিবাক্য লেখা, পিতৃভূমির জন্য চক্ষু ও হস্ত ব্যবহার করো। হ্যালো আর্নেস্ট, বলে ব্রুনো অভিবাদন জানিয়ে মেয়েকে নিজের মনে খেলা করতে ছেড়ে দেয়। আমরা এবার বসার ঘরে যাই। ঘরে সোফা আর লাল রঙের মখমল মোড়া চেয়ারের পিছনে ফুল তোলা আচ্ছাদন। মেঝেটা এমনই মসৃণ যে আমার পা পিছলে যায়। প্রতিটি আসবাব আপন জায়গায় পরিপাটি সাজানো। বড় বড় শঙ্খ এবং অন্যান্য ঘর সাজানো ছোটোখাটো জিনিস আর আলোকচিত্র পাশের একটা টেবিলে রক্ষিত। এগুলোর মাঝখানে লাল মখমলের ওপর একটা কাঁচের ঢাকনির অভ্যন্তরে ব্রুনোর শুটিং কৃতিত্বের সাক্ষী তার মেডেলগুলো। আমরা এবার পুরনো দিনের কথা আলাপ করি। তুমি কি এখনও তোমার লক্ষ্যভেদের কৃতিত্বের তালিকাটা রেখেছ? আমি তাকে জিজ্ঞেস করি। তুমি ভাবছ কি? ব্রুনো ভৎসনা সুরে প্রতিবাদ করে। সেই তালিকাটা আমি সযত্নে সসম্মানে রেখে দিয়েছি। সে তালিকাটা একটা ড্রয়ার থেকে বের করে উৎসাহ ভরে পাতা উল্টোতে থাকে। অবশ্য গ্রীষ্মকালটাই আমার পক্ষে সবসময় অনুকূল ছিল, কারণ তখন সন্ধ্যার সময় শেষ পর্যন্ত ভালো দেখা যায়। এখানে না একটু সবুর করো। হ্যাঁ, 18 জুন 4টে, 19 জুন 3টে, 20 জুন 1টা, 21 2টো, 22 1টা, 23 জুন 1টাও না। বাদ গেল। কুত্তার বাচ্চারা ইতিমধ্যেই চালাক হয়ে গেছে, তাই খুব সতর্ক। কিন্তু 26 জুন নতুন সৈন্যেরা আসে। তারা ব্রুনোর খ্যাতির কথা শোনেনি। 9 জন। তুমি এখন কি বলতে চাও? সে খুশিতে উপচে পড়ে। আর তাও কি 2 ঘন্টার মধ্যে। মজার ব্যাপার, জানি না কেমন করে তা হলো। সম্ভবত আমি বেটাদের থুতনির নিচে লক্ষ্য করতাম, আর বেটারা ছাগলের মতো পড়ত। আবার দেখো, 29 জুন রাত 10টা 2 মিনিট, মাথায় গুলি। তামাশা করছি না আর্নেস্ট, মনে রেখো আমার সাক্ষী প্রমাণ আছে। এই তো লেখা রয়েছে, বিবরণের সত্যতার স্বীকৃত কোম্পানি সার্জেন্ট মেজর শেলির সই। রাত 10টা, প্রায় অন্ধকার। একেই শুটিং বলে। সেই একটা সময় ছিল। হ্যাঁ ব্রুনো, আমি বলি, চমৎকার লক্ষ্যভেদ, সন্দেহ নেই। থাকবে। আচ্ছা, সেসব বেচারা বোকাদের জন্য তোমার এখন মাঝে মধ্যে দুঃখ হয় না? কি বললে? সে অবাক হয়। আমি আমার কথাটার পুনরাবৃত্তি করে বলি, অবশ্য তখনকার পরিস্থিতিতে কাজটা সঠিকই হয়েছিল, কিন্তু এখন কেমন যেন অন্যরকম মনে হয়। সে তার চেয়ারটা ক্রোধে বিরক্তিতে পেছনে ঠেলে নিয়ে যায়। তাহলে তুমি বলশেভিক? আমি নিশ্চিত বলতে পারি। তা ছিল আমাদের কর্তব্য, হুকুম। আর মর্মাহত হয়ে সে তার বইটা বন্ধ করে সযত্নে কাগজে মুড়িয়ে আবার ড্রয়ারে রেখে দেয়।
আমি একটা ভালো সিগার দিয়ে তাকে ঠান্ডা করি। তাতে কয়েকটা টান দেওয়ার পরেই আমাদের মধ্যে আবার সদ্ভাব ফিরে আসে। তখন সে তার রাইফেল ক্লাব সম্বন্ধে আমাকে বলে। প্রতি শনিবার সেখানে আসর বসে। এই তো সেদিন সেখানে বলনৃত্যের অনুষ্ঠান হলো। খুব উঁচু দরের নৃত্য। এরপরে স্কিটল খেলা হবে, পুরস্কার বিতরণ হবে। আর্নেস্ট, তুমিও মাঝে মধ্যে এসো। তুমি সেখানে খুব ভালো বিয়ার পাবে, দরেও সস্তা। তবে দাম বেড়ে যাচ্ছে, বুঝতেই পারছ। এই যে, বলে সে একটা সোনালি কলার চেইন দেখায়। তাতে চ্যাম্পিয়ন শট ব্রুনো প্রথম লেখা। বেশ ভালো নয় কি? তার মেয়েটা আসে। একটা নৌকার কাগজ খুলে গেছে। ব্রুনো সযত্নে তা মেরামত করে দিয়ে মেয়েটাকে আদর করে। নীল ফিতে পরা মেয়েটা খিলখিল করে হাসে। এবার ব্রুনো আমাকে আরেকটা সাইনবোর্ডের কাছে নিয়ে যায়। তাতে বিচিত্র জিনিসের সমাবেশ। এগুলো বার্ষিক মেলায় সে শুটিং প্রতিযোগিতায় অর্জন করেছে। 1 পেনিতে 3টে শট। যে নির্দিষ্ট সংখ্যায় লাগাতে পারে সে নিজেই তার পুরস্কার বেছে নিতে পারে। সেদিন ব্রুনোকে শুটিং গ্যালারি থেকে টেনেও সরানো যায়নি। সেদিন সে এক গাদা টেডি বিয়ার, ডিশ, কাপ, বিয়ার মগ, কফি পট, অ্যাস্ট্রে, এমনকি 2টো বেতের চেয়ার পর্যন্ত জয় করে আনে। প্রতিযোগিতার শেষের দিকে তারা আমাকে কোথাও ঢুকতে দেবে না। সে হাসতে থাকে। আমি তাদের দেউলিয়া করে ছাড়তাম। একবার ঠকে তারা চালাক হয়ে যায়। আমি অন্ধকারে পথে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে রাস্তায় আলো পড়ে। ব্রুনো আবার তার মেয়ের সঙ্গে খেলায় মেতে উঠবে। তার স্ত্রী সেখানে তার রাতের খাবার নিয়ে আসবে। রোববার সে তার পরিবারকে প্রমোদ ভ্রমণে নিয়ে যাবে। সে একজন স্নেহপ্রবণ পিতা, আদর্শ স্বামী এবং সম্মানিত নাগরিক। তার বিরুদ্ধে কারো অভিযোগ নেই। আর আলবার্টের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আলবার্টের বিচার শুরু হওয়ার 1 ঘন্টা আগেই আমরা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকি। শেষ পর্যন্ত সাক্ষীদের ডাক পড়ে। দুরু দুরু বুকে আমরা বিচার কক্ষে প্রবেশ করি। বিষণ্ণ মুখে আলবার্ট তার চেয়ারে হেলান দিয়ে বসে সামনের মেঝের দিকে তাকিয়ে আছে। আমরা চোখের ইশারায় তাকে বলতে চেষ্টা করি, সাহস রাখো আলবার্ট, আমরা তোমাকে বিপদে ফেলে ত্যাগ করব না। কিন্তু সে চোখ তুলে আমাদের দিকে তাকায় না। আমাদের নাম ডাকার পর আমাদেরকে আবার বিচার কক্ষ ত্যাগ করতে হয়। বেরিয়ে যাওয়ার সময় দেখতে পাই জাদেন আর ভ্যালেন্টিন দর্শকদের মধ্যে সামনের সারিতে বসে। তারা আমাদের চোখ টেপে। একের পর এক সাক্ষীদের ডাকা হয়। উইলির সাক্ষ্য গ্রহণে বিশেষ করে দীর্ঘ সময় লাগে। তারপর আমার পালা। আমি ভ্যালেন্টিনের দিকে চট করে একবার তাকাই, একবার অন্যের অলক্ষ্যে মাথা নাড়ি। আলবার্ট কোনো বিবৃতি দিতে অস্বীকার করেছে, এমনটাই আশা করেছিলাম। সে তার উকিলের পাশে নির্লিপ্ত চিত্তে বসে আছে। কিন্তু উইলির কান লাল। শিকারী কুকুরের মতো সে বাদী পক্ষের উকিলের দিকে সতর্ক দৃষ্টিতে চেয়ে আছে। স্পষ্টতই মনে হয় দুজনের মধ্যে একচোট হয়ে গেছে। আমাকে শপথ বাক্য পড়ানো হয়। তারপর কোর্টের প্রেসিডেন্ট প্রশ্ন করতে শুরু করেন। তিনি জানতে চান আলবার্ট আগে কোনো দিন বার্চারের সঙ্গে একটা হেস্তনেস্ত করার ইচ্ছে প্রকাশ করেছি কিনা। আমি নেতিবাচক উত্তর দিতেই তিনি বলেন যে কতিপয় সাক্ষী আলবার্টের এই শান্ত ও সতর্ক আচরণে বিস্মিত হয়েছেন। সে সবসময় এরকম। আমি জবাব দিই, সতর্ক? বাদীপক্ষের উকিল বাধা দিয়ে বলেন, শান্ত। আমি সমুচিত জবাব দিই। প্রেসিডেন্ট আগ্রহ ভরে প্রশ্ন করেন, এমন পরিস্থিতিতেও? অবশ্যই, আমি জবাব দিই। এর চেয়ে খারাপ পরিস্থিতিতেও তাকে শান্ত স্থির দেখা গেছে। কেমন খারাপ পরিস্থিতিতে? বাদীপক্ষের উকিল অঙ্গুলি তুলে প্রশ্ন করেন। বোমাবর্ষণের সময়। সে তার অঙ্গুলি নামিয়ে নেয়। উইলি আনন্দে খোঁত করে। সে উইলির দিকে ক্রুব্ধ দৃষ্টি হানে। তাহলে আসামি অপরাধ অনুষ্ঠানের কালেও ধীর স্থির ছিল? প্রেসিডেন্ট আবার প্রশ্ন করে। এখন যেমন ধীর স্থির আছে তখনও তেমন ছিল। আমি নীরস কণ্ঠে জবাব দিই, আপনি দেখতে পাচ্ছেন না সে কেমন ধীর স্থির বসে আছে? যদিও তার বুকে আগুন জ্বলছে। সে সৈনিক। সীমান্তে সে এই শিক্ষা পেয়েছে যে সংকটময় পরিস্থিতিতে লাফালাফি করে নৈরাশ্যে অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে ওপরের দিকে তাকিয়ে থাকতে হয় না। এই শিক্ষা না পেলে তাকে আর এখন এমন পরিস্থিতিতে পড়তে হতো না। বিবাদী পক্ষের আইনজীবী তার নোট বইয়ে এটা টুকে নেয়। প্রেসিডেন্ট এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে প্রশ্ন করেন,
তাই যদি হয়, সে গুলি করলো কেন? নিশ্চয়ই মেয়েটার পক্ষে এক আধবার অন্য কারোর সঙ্গে কাফেতে যাওয়া এমন কোনো গুরুতর ব্যাপার নয়। তার কাছে পেটে গুলি লাগার চেয়েও এটা গুরুতর, আমি জবাব দিই। তা কেমন করে হয়? কারণ এই মেয়েটাই ছিল পৃথিবীতে তার একমাত্র সম্বল। তার তো মা রয়েছে, বাদী পক্ষের উকিল ফোরন কাটে। সে তো আর তার মাকে বিয়ে করতে পারে না, আমি ঝাঁঝালো জবাব দিই। বিয়ে করাটা তার জন্য এত জরুরি হলো কেন? বিয়ে করার পক্ষে সে কি এখনও খুব অল্প বয়স্ক নয়? প্রেসিডেন্ট প্রশ্ন করেন। একজন সৈনিক হওয়ার পক্ষে সে তো অল্প বয়স্ক ছিল না, আমি প্রতিবাদ করি। আর সে এই কারণে বিয়ে করতে চেয়েছিল যে যুদ্ধ শেষ হওয়ার পর সে দিশেহারা হয়ে পড়ে, নিজকে নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তার স্মৃতি তাকে সর্বদা সন্ত্রস্ত করে রাখে। তাই সে এমন একটা কিছু চেয়েছিল যাতে কি সুস্থির ও নির্ভয়ে রাখবে, আর এই মেয়েটাই ছিল তার একমাত্র উপায়। প্রেসিডেন্ট আলবার্টের দিকে তাকিয়ে বলেন, ওহে আসামি, তুমি কি এখন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? এই সাক্ষী যা বলল তা কি সত্যি? আলবার্ট এক মুহূর্ত দেরি করে। উইলি আর আমি চোখের ইশারায় তার উত্তর নির্ধারণ করে দিই। সে অনিচ্ছায় বলে, হ্যাঁ। এবার আমাদের বলবে, তোমার সঙ্গে একটা রিভলভার ছিল কেন? প্রেসিডেন্ট প্রশ্ন করেন। আলবার্ট নিরুত্তর। সে সবসময় তার সঙ্গে রাখত, আমি কথার ফাঁকে বলি। সব সময়? প্রেসিডেন্ট প্রশ্ন করেন। নিশ্চয়ই, আমি জবাব দিই, রুমাল আর ঘড়ির মতন। প্রেসিডেন্ট বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকান। কিন্তু রিভলভার আর রুমাল তা ভিন্ন জিনিস। তা ঠিক, আমি বলি, কিন্তু তার কাছে রুমালের প্রয়োজনীয়তা রিভলভারের চেয়ে কম ছিল। প্রায়ই সে সঙ্গে রুমাল রাখত না। আর রিভলভার বহুবার তার জীবন রক্ষা করেছে। সে 3 বছর অনবরত এটা বহন করেছে। এই অভ্যেস সে সীমান্ত থেকে নিয়ে এসেছে। কিন্তু এখন তো আর এটার প্রয়োজন নেই, এখন শান্তির সময়। আমি কান ঝাঁকুনি দিয়ে বলি, আমরা এখনও তা আবিষ্কার করতে পারিনি। প্রেসিডেন্ট এবার আলবার্টকে উদ্দেশ্য করে বলেন, আসামি, তুমি কি এখন তোমার বিবেকের বোঝা নামাতে চাও না? যা করেছ তার জন্য কি তুমি অনুতপ্ত নও? না, আলবার্ট উদাস কণ্ঠে জবাব দেয়। চারদিক স্তব্ধ। জুরির সদস্যবৃন্দ মনোযোগ দিয়ে সব কথা শোনেন। বাদী পক্ষের উকিল সামনের দিকে ঝোঁকে। উইলিকে দেখে মনে হয় সে বুঝি আলবার্টের ওপর হুমড়ি খেয়ে পড়বে। আমি বেপরোয়াভাবে তার দিকে চেয়ে থাকি। কিন্তু তুমি একটা মানুষ খুন করেছ, প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন। আমি অনেক মানুষ খুন করেছি, আলবার্ট নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়। বাদী পক্ষের উকিল তড়াক করে লাফিয়ে ওঠে। দরজার পাশে উপবিষ্ট জুরি সদস্য নোক কামড়ানো বন্ধ করে দেয়। তুমি কি করেছো বললে? প্রেসিডেন্ট রুদ্ধশ্বাসে প্রশ্ন করেন। যুদ্ধক্ষেত্রে, আমি চট করে বাধা দিই। তা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, বাদী পক্ষের আইনজীবী নৈরাশ্যব্যঞ্জক সুরে মন্তব্য করে। আলবার্ট এবার মাথা তোলে। তা ভিন্ন ব্যাপার হলো কেমন করে? বাদী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে, তুমি এখানে যা করেছ তার সঙ্গে পিতৃভূমি প্রতিরক্ষার্থে যুদ্ধের তুলনা করতে চাও? না, আলবার্ট রুক্ষ কণ্ঠে বলে। তবে আমি তখন যাদের গুলি করেছি তাদের কেউ আমার কোনো ক্ষতি করেনি। ভয়ঙ্কর কথা। বিরক্তিতে বাদীপক্ষের উকিল প্রেসিডেন্টের দিকে মুখ ফিরায়। আমার স্বনির্বন্ধ নিবেদন। কিন্তু প্রেসিডেন্ট ধীর স্থির। যদি প্রতিটি সৈনিক তুমি যা ভাবছ তেমন ভাবনা ভাবে, তখন আমাদের দশা কি হবে? তা সত্যি, আমি বলি, তবে তা আমাদের দায়িত্ব নয়। যদি এই লোকটাকে, আমি আলবার্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলি, যদি এই লোকটাকে গুলি করার প্রশিক্ষণ দেয়া না হতো তবে সে এখন একটা লোককে গুলি করত না। বাদীপক্ষের উকিল ক্রোধে লাল হয়ে যায়। অযাচিতভাবে সাক্ষীরা কথা বলবে এমনটা কখনো শোনা যায়নি। প্রেসিডেন্ট তার আপত্তি অগ্রাহ্য করে বলেন, আমার মনে হয় অন্তত এক আধবার আমরা প্রচলিত বিধানের ব্যতিক্রম করতে পারি। ইতিমধ্যে আমাকে সরিয়ে দিয়ে মেয়েটাকে সাক্ষীর কাঠগড়ায় ডাকা হয়েছে। আলবার্ট জড়সড় হয়ে ঠোঁট চেপে থাকে। মেয়েটা কালো রেশমি পোশাক পরেছে, নতুন করে মাথার চুল তরঙ্গায়িত করেছে। সে আত্মসচেতন হয়ে এগিয়ে আসে। স্পষ্টত সে নিজকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে ভাবছে। প্রেসিডেন্ট আলবার্ট ও বার্চারের সঙ্গে তার সম্পর্ক জানতে চান।
সে আলবার্টকে ঝগড়াটে আর বার্চারকে অমায়িক মানুষ হিসেবে মন্তব্য করে। আলবার্টের সঙ্গে তার বিয়ের কথা সে কোনোদিন ভাবেনি, আর বার্চারের সঙ্গে তার বাগদান হয়েছিল বলেই বলা যায়। মিস্টার ট্রস্কির বয়স তো খুব অল্প, এই ব্যাখ্যা দিয়ে সে তার কটিদেশ দোলায়। আলবার্টের কপাল থেকে ঘাম ঝরতে থাকে, তবে সে ধীর স্থির দাঁড়িয়ে থাকে। উইলি তার হাত কচলায়। আত্মসংবরণ করতে আমাদের কষ্ট হচ্ছে। আলবার্টের সঙ্গে তার কী সম্পর্ক ছিল প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন। সম্পূর্ণ নির্দোষ সম্পর্ক, আমাদের উভয়ের মধ্যে পরিচয় ছিল মাত্র, মেয়েটা জবাব দেয়। ঘটনার সময় আসামি কি খুব উত্তেজিত ছিল? নিশ্চয়ই, মেয়েটা উৎসাহ সহকারে জবাব দেয়। এই কথায় সে যেন তোষামত অনুভব করে। সে উত্তেজিত ছিল তা কেমন করে জানো? কারণ সে আমার প্রেমে গভীরভাবে মজেছিল। এই বলে সে হেসে লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। উইলি চাপা কণ্ঠে গর্জন করে। বাদীর উকিল চশমার ফাঁক দিয়ে তার দিকে চায়। নোংরা কুত্তি! বিচারকক্ষে এই কথা প্রতিধ্বনিত হয়। বিচারকক্ষে তুমুল হইচই শুরু হয়। কে এই কথা বলল? প্রেসিডেন্ট প্রশ্ন করেন। যাদের বুক ফুলিয়ে দাঁড়ায়। বিচারালয়ের অবমাননার অভিযোগে তার 50 মার্ক জরিমানা হয়। পকেট বই বের করে সে বলে, বড় সস্তা হলো, এখনই আদায় করতে হবে। তাকে আরও 50 মার্ক জরিমানা করে বিচারকক্ষ পরিত্যাগের হুকুম দেয়া হয়। মেয়েটার বেহায়াপনা এবার স্পষ্টতই কমে যায়। সেই সন্ধ্যায় তোমার আর বার্চারের মধ্যে কি ঘটেছিল? প্রেসিডেন্ট আবার প্রশ্ন করেন। কিছুই ঘটেনি, সে অস্বস্তিতে প্রতিবাদ করে। আমরা বসেছিলাম মাত্র। বিচারক আলবার্টের দিকে তাকায়। তোমার কিছু বলার আছে? আমি তাকে চোখ ইশারা করি। সে শান্ত কণ্ঠে না বলে। তাহলে এই সাক্ষীর বিবৃতি সত্য? আলবার্ট তিক্ত হাসি হাসে। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। মেয়েটা প্রেসিডেন্টের মাথার ওপর দেয়ালে টাঙানো যীশুখ্রিস্টের প্রতিকৃতির পানে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে। সে যা বলছে তা হয়তো সত্যি, আলবার্ট বলে, তবে আমি আজই প্রথম এই কথা শুনলাম। তাই যদি হয় তবে আমার ভুল হয়েছিল। মেয়েটা এবার স্বস্তিতে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করে, কিন্তু এই স্বস্তিবোধ ক্ষণস্থায়ী। উইলি লাফিয়ে ওঠে। মিথ্যাবাদিনী, কুত্তির মতো মিথ্যে কথা বলছে। তখন সে ওই ব্যাটার সঙ্গে পরস্পর দেহ ঘর্ষণ করছিল। বেরিয়ে আসার সময় এই কুত্তিটা অর্ধলগ্ন ছিল। আবার হইচই। বাদীপক্ষের আইনজীবী প্রতিবাদ করে। প্রেসিডেন্ট উইলিকে ভৎসনা করেন, কিন্তু উইলি এখন নিয়ন্ত্রণের বাইরে। আলবার্ট তার পানে নিরাশ চোখে চায়। তাকে লক্ষ্য করে উইলি বলে, তুমি এখন নতজানু হয়ে আমাকে অনুরোধ করলেও আমি এই কথা বলবো যে এই মেয়েটা বেশ্যাবৃত্তি করছিল। কাঠগড়ার আসামির মুখোমুখি হলে এই মাগি তাকে জানায় যে বার্চার তাকে মদ খাইয়ে মাতাল করেছিল। তখনই আসামি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি করে। পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাওয়ার সময় আসামি আমাকে এ কথা বলেছে। বিবাদী পক্ষের উকিল এই কথাটা আঁকড়ে ধরে। হ্যাঁ, আসামি তাই করেছিল। বিভ্রান্তিতে মেয়েটা চেঁচাতে থাকে। বাদীপক্ষের উকিলও প্রচণ্ড চেঁচামেচি আর অঙ্গভঙ্গি করতে থাকে। আদালত অবমাননা, আদালতের মর্যাদা। উইলি বাদীপক্ষের উকিলের ওপর ষাঁড়ের মতন খেপে যায়। তুমি বড় বড় বুলি আউড়িও না, নির্বোধ পণ্ডিত কোথাকার, বুড়ো সাপ। তুমি কি ভাবছ তোমার পরচুলা আর অপকৌশলকে পরোয়া করি? যদি ক্ষমতা থাকে আমাকে এখান থেকে বের করে দিতে চেষ্টা করো। আমাদের সম্বন্ধে তুমি কি জানো? কাঠগড়ায় দণ্ডায়মান ছেলেটা অত্যন্ত ধীর আর শান্ত ছিল কিনা তার মাকে জিজ্ঞেস করে দেখো। কিন্তু এখন সে গুলি করে। এককালে যেমন সে ছিল ছুটত। অনুশোচনা? কিসের অনুশোচনা? যে লোকটা এই পৃথিবীতে তার যথাসর্বস্ব হরণ করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, সেই লোকটাকে গুলি করেছে বলে সে কেন এবং কেমন করে অনুশোচনা করবে? তাকে যে দীর্ঘ 4 বছর নির্দোষ মানুষকে গুলি করে হত্যা করতে হয়েছে। হ্যাঁ, একটিমাত্র ভুল সে করেছে, ভুল মানুষকে গুলি করেছে। এই মেয়ে মানুষটাকে তার গুলি করা উচিত ছিল। তুমি কি মনে করো যে 4 বছরব্যাপী এই গুলি করার প্রবণতা তার মগজ থেকে গাল ভরা শান্তি কথাটা দিয়ে মুছে ফেলা যাবে? ভিজে স্পঞ্জ দিয়ে ময়লা মুছে ফেলার মতন? আমরা ভালো করেই জানি ব্যক্তিগত দুশ্মনকে আমরা গুলি করে হত্যা করতে পারি না, কিন্তু প্রচণ্ড ক্রোধে আমরা দিশেহারা হয়ে গেলে তা আমাদের কোথায় নিয়ে যেতে পারে তা ভেবে দেখো।
বিচারকক্ষে প্রচণ্ড হট্টগোল চলে। প্রেসিডেন্ট শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা করেন। আমরা পাশাপাশি দণ্ডায়মান। উইলির ভয়ঙ্কর মূর্তি কসল মুষ্টিবদ্ধ। এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাদের কিছুই করতে পারে না। আমরা এমনই বিপজ্জনক হয়ে গেছি, একজন মাত্র পুলিশ কোনো ঝুঁকি নিচ্ছে না। আমি এবার এক লাফে উপবিষ্ট জুরি সদস্যদের সামনে গিয়ে দাঁড়াই। আমরা আমাদের এক সাথীর পক্ষে আবেদন করছি, আপনারা তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেবেন না। জীবন ও মৃত্যু সম্বন্ধে এমন উদাসীন হওয়ার আকাঙ্ক্ষা তার কোনোদিন ছিল না, আমাদের কারোরই ছিল না। কিন্তু সীমান্তে আমাদের সব মূল্যবোধ বিসর্জন দিতে হয়েছিল, আর আমাদের প্রত্যাবর্তনের পর আমাদের সাহায্যে কেউ একটা হাত প্রসারিত করেনি। স্বদেশ প্রেম, কর্তব্য, পিতৃভূমি, এ কথাগুলো বারবার আমরা নিজেদের শুনিয়েছি শুধু এই যন্ত্রণা সহ্য করার জন্য, শুধু এই যন্ত্রণার সার্থকতা প্রতিপাদন করার জন্য। কিন্তু স্বদেশপ্রেম, কর্তব্য আর পিতৃভূমি তা ছিল একটা বিমূর্ত ধারণা মাত্র। এই ধারণার সঙ্গে অনেক রক্তের স্মৃতি মিশে আছে, আর এই স্মৃতি এই ধারণাকে ভাসিয়ে নিয়ে গেছে। সহসা উইলি এসে আমার পাশে দাঁড়ায়। 1 বছরও অতিক্রান্ত হয়নি যখন এই লোকটা, সে আলবার্টকে দেখিয়ে বলে, তার 2 জন মাত্র সঙ্গী নিয়ে একটা মেশিন গানের ঘাঁটিতে সেক্টরে একটিমাত্র ঘাঁটি ছিল। তখন দুশমনের হামলা চলছে। তারা ধীর ও অটল চিত্তে তাক করে প্রতীক্ষা করছে। শত্রুপক্ষ সামনের পথ নিরাপদ মনে করে এগিয়ে এলে নাভি উঁচু তাক করে তারা গুলি করতে থাকে। এমনি করে অনেকক্ষণ চলতে থাকে। আক্রমণ প্রতিহত হয়। তার অনেক পর নতুন সৈন্যের আগমনে তাদের শক্তি বৃদ্ধি হয়। তারপর আমরা তাদের গুলিতে শত্রুপক্ষের হতাহতদের নিয়ে আসি। 27 জনের পেটে গুলি লেগেছে, সবারই জখম মারাত্মক। এই লোকটাই তার 2 জন সহকর্মীর সহযোগিতায় এই অসাধ্য সাধন করেছিল। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে 1ম শ্রেণীর আয়রন ক্রস পদকে ভূষিত করা হয়। তার কর্নেল তাকে অভিনন্দন জানায়। আপনারা এখন বুঝতে পারেন কেন এই লোকটা আপনাদের আইনের ধারা আর বেসামরিক আইনের আওতায় পড়ে না। তার বিচার করার অধিকার আপনাদের নেই। সে একজন সৈনিক, আমাদের একজন। আমরা তাকে নির্দোষ বলে রায় দিলাম। বাদীপক্ষের উকিল তার সওয়াল জবাব করতে দাঁড়ায়। এত অস্বাভাবিক হট্টগোল বিশৃঙ্খলা বলেই সে হাঁপাতে হাঁপাতে উইলিকে গ্রেফতার করার জন্য পুলিশকে হুকুম দেয়। নতুন করে চেঁচামেচি শুরু হয়। উইলি সবাইকে দূরে সরিয়ে রাখে। আমি আবার বলতে শুরু করি, এটাকে বিশৃঙ্খলা বলছো? এটা কার দোষে? আমি বলছি এ দোষ তোমাদের। তোমাদের প্রত্যেককে আমাদের বিচারালয়ের সামনে দাঁড়ানো উচিত। তোমরা আর তোমাদের যুদ্ধ আমাদের বর্তমান অবস্থায় ফেলেছ। তার সঙ্গে আমাদের সবাইকে বন্দি করে রাখো, তাই হবে সবচেয়ে নিরাপদ। যুদ্ধ সীমান্ত থেকে ফিরে আসার পর তোমরা আমাদের জন্য কখন কি করেছ? আমি বলছি কিছুই করনি। তোমরা কেবল বিজয় বিজয় বলে কোলাহল করেছ। তোমরা যুদ্ধের স্মৃতিস্তম্ভ উন্মোচন করেছ, বীরত্বের মহিমা প্রচার করেছ, আর নিজেদের দায়িত্ব অস্বীকার করেছ। আমাদের সাহায্যে তোমাদের এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু না। তোমরা সেই দুর্যোগময় মুহূর্তে আমাদের পরিত্যাগ করেছ, যখন যুদ্ধ প্রত্যাগতদের পথের সন্ধান পাওয়া প্রয়োজন ছিল। প্রতিটি ধর্মমন্ত্র থেকে তোমাদের তা ঘোষণা করা উচিত ছিল। আমাদের সেনাবাহিনী যখন ভেঙে দেয়া হলো, তখন বারবার আমাদের বলে দেওয়া উচিত ছিল, আমরা মহা ভুল করেছি। আমরা সবাই মিলে তোমাদের পথের সন্ধান করব। সাহসে বুক বাঁধো। এটা অবশ্য তোমাদের পক্ষে অত্যন্ত কঠিন হবে, কারণ তোমরা পেছনে এমন কিছু রেখে যাওনি যা তোমাদের প্রত্যাবর্তনের পথের দিশা হতে পারে। ধৈর্য ধারণ করো। জীবনের তাৎপর্য আমাদের বুঝিয়ে দেওয়া উচিত ছিল। তা না করে তোমরা আমাদের ধুকে ধুকে মরতে দিলে, আমাদের অধপাতে যেতে দিলে। তোমাদের উচিত ছিল দয়া, মায়া, নিয়ম শৃঙ্খলা, সভ্যতা, সংস্কৃতি এবং প্রেম প্রীতিতে আবার বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়া। তার বদলে তোমরা আবার জাল জোচ্চুরি করতে, ঘৃণা বিদ্বেষ প্রচার করতে আর ঘৃণ্য আইল চাপিয়ে দিতে শুরু করলে। আমাদের একজন তো ইতিমধ্যেই মাটির তলে চলে গেছে, আর দ্বিতীয়জন এই তো দাঁড়িয়ে আছে। আমরা দিকবিদিক জ্ঞানশূন্য, আত্মহারা। আমাদের সব ক্রোধ, তিক্ততা, মোহমুক্তিবোধ উত্তেজনায় টকবক করছে। বিচার কক্ষে প্রচণ্ড বিশৃঙ্খলা। অনেকক্ষণ এমন চলার পর অবস্থাটা একটু শান্ত হয়। কোর্ট অবমাননার দায়ে আমাদের প্রত্যেকের 1 দিনের কারাদণ্ড হয়। আমাদের তৎক্ষণাৎ বিচার কক্ষ ত্যাগ করতে হয়। আমরা এখনও শক্তি প্রয়োগ করে পুলিশের হাত থেকে মুক্ত হতে পারি,
কিন্তু আমরা তা চাই না। আমরা আলবার্টের সঙ্গে কারাগারে যেতে চাই। আমরা তার পাশ দিয়ে বেরিয়ে যাই, তাকে দেখাতে চাই যে আমরা তার সঙ্গে রয়েছি। পরে আমরা জানতে পারি যে আলবার্টের 3 বছর কারাদণ্ড হয়েছে, আর সে এই দণ্ডাদেশ শান্তচিত্তে গ্রহণ করেছে। রাহের মনে একটা ধারণার শিকড় গেড়ে বসেছে যে সে তার অতীতকে আর একবার দেখবে, চাক্ষুষ প্রত্যক্ষ করবে। সে ফন্দি ফিকির করে একজন বিদেশির পাসপোর্ট জোগাড় করে সীমান্ত অতিক্রম করে। সে শহর গ্রাম পেরিয়ে বড় বড় রেল স্টেশনে অপেক্ষা করে তার গন্তব্যের পৌঁছে। কাল বিলম্ব না করে সে পথে নেমে শহর পেরিয়ে উঁচু ভূমির দিকে যাত্রা করে। গ্যাস ল্যাম্পের আলোতে শিশুরা খেলা করছে, গৃহাভিমুখী শ্রমিকেরা পথে তার সামনে পড়ে। দু একটা মোটর গাড়ি তার পাশ দিয়ে শোঁ করে বেরিয়ে যায়। গধূলির ম্লান আলোতে তখনও সব কিছু বেশ দেখা যায়। যা হোক, রাহের চোখ অন্ধকারে অভ্যস্ত। শহর ছেড়ে সে এবার গেঁয়ো পথে হাঁটে। একটু পরে সে একবার হোঁচট খায়। জংধরা কাঁটাতারের বেড়ায় তার পায়জামা আটকে যায়। পায়জামাটা এক জায়গায় ছিঁড়ে গেছে। কাঁটা তার ছাড়াবার জন্য সে মাথা নিচু করে। একটা পুরানো বিধ্বস্ত ট্রেঞ্চের চারপাশের কাঁটাতারের ফাঁদ। সে আবার মাথাটা উঁচু করে। অনাবাদী যুদ্ধপ্রান্তর সামনে প্রসারিত হয়ে পড়ে আছে। গধূলির আবছা আলোতে প্রান্তরটাকে একটা বরফ জমা বিক্ষুব্ধ সমুদ্র বা শিলীভূত ঝড় বলে মনে হয়। রাহে মাটি বারুদ আর রক্ত মিশ্রিত একটা দুর্গন্ধ আবিষ্কার করে। তার নাসারন্ধ্রে মৃত্যুর তীব্র গন্ধ লাগে, যে মৃত্যু এখনও এই প্রান্তরে প্রতাপ প্রতিপত্তি বিস্তার করছে। অনিচ্ছাকৃতভাবে সে তার মস্তক দেশ নত করে। তার স্কন্ধদেশ কুঁজো হয়ে যায়। তার বাহুদয় সামনের দিকে শিথিল হয়ে পড়ে। হাত দুটো পতনের জন্য প্রস্তুত হয়। শহরে চলার গতিভঙ্গি আর নেই, বরং পশুর গুটিসুটি গোপন পদচারণা আর সঙ্গে সঙ্গে সৈনিকের সচেতন সতর্কতা। সে থেমে প্রান্তরটা পর্যবেক্ষণ করে। 1 ঘন্টা আগেও এই প্রান্তরটা ছিল তার কাছে অদ্ভুত অপরিচিত, কিন্তু এখন প্রান্তরটা তার কাছে পরিচিত দেখা যায়। প্রান্তরের প্রতিটি স্তর, প্রতিটি উপত্যকা তার চেনা। এই স্থানটা ছেড়ে সে যেন কোনো দিন যায়নি। স্মৃতির প্রদীপ পুনরায় জ্বলতেই সময়ের ব্যবধান ঘুচে যায়। আর একবার লেফটেন্যান্ট জর্জ রাহে রাত্রির অন্ধকারে হামাগুড়ি দিয়ে টহল দিচ্ছে। তার চারদিকে সন্ধ্যার নিস্তব্ধতা এবং তৃণদলের ওপর বায়ু প্রবাহের মৃদুধ্বনি, কিন্তু তার কর্ণকুহরে আবার যুদ্ধের গর্জন। তার চোখে পড়ে বিস্ফোরণের দৃশ্য। বিজন প্রান্তরের উপরে প্যারাসুট রকেটগুলো প্রকাণ্ড আকাশ প্রদীপের মতন ভেসে বেড়ায়। আকাশের মুখ থেকে যেন কালো কাশ নির্গত হয়। বজ্র নির্ঘোষে প্রকম্পিত ভূপৃষ্ঠ আদিগন্ত মথিত হয়ে যেন প্রস্রবণ আর গন্ধকের গহ্বর সৃষ্টি করে। রাহে দাঁতে দাঁত চাপে। সে স্বপ্নচারী নয়, কিন্তু তবু সে তা প্রতিরোধ করতে পারে না। স্মৃতিরাশি ঘূর্ণি বায়ুর মতো তাকে আচ্ছন্ন করে ফেলে। এখানে শান্তির অস্তিত্ব নেই। পৃথিবীর অবশিষ্টাংশের মতো এখানে শান্তির ছলনাও নেই। এখানে এখনও সংগ্রাম আর যুদ্ধ চলছে। এখানে দুর্বোধ্য ধ্বংসলীলা চলছে, আর ধ্বংসের ঘূর্ণিবায়ু আকাশে পথ হারাচ্ছে। পৃথিবী তাকে ধরার জন্য মুষ্টিবদ্ধ হাত তার দিকে প্রসারিত করছে। ঘন গেরুয়া মাটি তার জুতোয় লাগছে। তার পদক্ষেপ ভারী হয়ে উঠছে। তার মৃত সঙ্গীরা যেন তাকে নিজেদের দলে আকর্ষণ করছে। সে গহ্বর ভরা অন্ধকার প্রান্তরের ওপর দিয়ে ছুটতে থাকে। বাতাসের তীব্রতা বাড়ে। মেঘের দল দ্রুত ছোটাছুটি করে, আর মাঝে মধ্যে চাঁদের ম্লান জ্যোৎস্না মেঘের ফাঁক দিয়ে তৃণভূমিতে পড়ে। জ্যোৎস্নার ফাঁকে ফাঁকে সে চলা বন্ধ করে। তার হৃৎপিণ্ডের স্পন্দন থেমে যায়। সে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে, মাটির সঙ্গে মিশে নিশ্চল শুয়ে থাকে। সে জানে এটা কিছু নয়, কিন্তু আবার সে চমকে ওঠে, বোমা বিধ্বস্ত গহ্বরে ঝাঁপিয়ে পড়ে। সে সজ্ঞানে উন্মুক্ত দৃষ্টি মেলে। সে এই প্রান্তরের বিধানের কাছে বশ্যতা স্বীকার করে, যে প্রান্তরে কেউ কোনোদিন মাথা উঁচু করে সোজা হয়ে চলতে পারে না। চাঁদ একটা প্রকাণ্ড প্যারাসুট রকেট। বেড়ায় ব্যবহৃত বৃক্ষ কাণ্ডগুলোকে জ্যোৎস্নার কালো দেখায়। বিধ্বস্ত প্রান্তরের বাইরের ঢালু জায়গাটা দিয়ে কোনোদিন আক্রমণ হয়নি। রাহে ট্রেঞ্চে উবু হয়ে বসে। কোমরবন্ধে ছেঁড়া টুকরো, দুটো মেস্টিন, একটা চামচ, মাটিমাখা হাত বোমা, গুলির থলি ট্রেঞ্চে পড়ে আছে, আর তার পাশে ভিজা ধূসর সবুজ কাপড়ের টুকরো, কাপড়ের জীর্ণ ফালি, কোনো সৈনিকের ধ্বংসাবশেষ। সে মাটিতে মুখ রেখে লম্বা হয়ে শুয়ে থাকে। স্তব্ধতা কথা বলতে শুরু করে।
মাটির অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ধ্বনি গর্জন, গুড়গুড় শব্দ, হাততালি আর টুংটাং চাপা শব্দ। সে মাটি আঁকড়ে মাটিতে মাথা চেপে ধরে। তার মনে হয় সে কণ্ঠস্বর আর কান্না শুনতে পাচ্ছে। তার ইচ্ছে হয় প্রশ্ন করতে, কথা বলতে, চিৎকার করতে। সে কান পেতে উত্তরের প্রতীক্ষা করে, জীবন জিজ্ঞাসার উত্তর। কিন্তু কেবল বাতাস শোঁ শোঁ করে। মেঘের দল আরও নিচু দিয়ে দ্রুত ছুটে যায়, প্রান্তরের বুকে ছায়া ছায়াকে অনুসরণ করে। রাহে নিজেকে টেনে তুলে অনেকক্ষণ উদ্দেশ্যহীন চলে। শেষ পর্যন্ত সে অনেক কালো রঙের ক্রুশের সামনে থামে। একটার পেছনে একটা এমনই দীর্ঘ সারিবদ্ধভাবে ক্রুশগুলো দাঁড়িয়ে আছে, যেমন করে দলে দলে একটা কোম্পানি, একটা ব্যাটালিয়ন, একটা ব্রিগেড, একটা বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। সহসা সব কিছু তার বোধগম্য হয়ে যায়। এই ক্রুশগুলোর সামনে সব অবাস্তব বিমূর্ত ধারণা আর গালভরা সুন্দর চমৎকার বুলির প্রাসাদ কাঠামো ধসে পড়ে আছে। এখানেই শুধু এখনও যুদ্ধের অস্তিত্ব আছে। যারা এখান থেকে চলে গেছে তাদের মনে বা বিকৃত স্মৃতিতে যুদ্ধের অস্তিত্ব নেই। এখানেই শুধু জীবনের অতৃপ্ত দিনগুলো কবরের ওপর আলেয়ার আলোর মতো বিরাজ করছে। এখানেই অতৃপ্ত অশান্ত জীবন প্রচণ্ড নীরবতায় আর্তনাদ করছে। এখানেই একটা অকাল মৃত তরুণ পুরুষানুক্রমে শক্তি ও আকাঙ্ক্ষা রাত্রির অন্ধকারে বিলাপ করছে। তার দেহে শিহরণ জাগে। একটা তীব্র চিৎকারে সে শূন্যগর্ভ চোয়ালগুলো চিনতে পারে। এখানে একটি পুরুষানুক্রমের সত্য, শৌর্য আর জীবন নিঃশেষ হয়ে গেছে। এই ভাবনা তার চিন্তাজাল ছিন্ন করে দেয়, তাকে ধ্বংস করে দেয়। আমার কমরেডস, আমার সাথীরা, সে রাত্রি আর বায়ু প্রবাহকে সম্বোধন করে চিৎকার করে। কমরেডস, আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে। এর বিরুদ্ধে কমরেডস। সে ক্রুশগুলোর সামনে দাঁড়ায়। ভাসমান মেঘের ফাঁক বিচ্ছুরিত জ্যোৎস্নার আলোতে ক্রুশগুলো আলোকিত হয়। ক্রুশগুলো সম্প্রসারিত বাহু মেলে মাটির অভ্যন্তর থেকে উঠে আসে, তাদের পদক্ষেপ এগিয়ে আসে। সে তাদের সামনে পায়চারি করে। সে তার হাত সামনে প্রসারিত করে হাঁকে, কমরেডস, মার্চ! সাথীরা আমার, এগিয়ে চলো! তার হাতটা পকেটে ঢোকে, আবার বাহুটা উপরে ওঠে। একটা একক গুলির শব্দ বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে। সে টলতে টলতে জানো পেতে বসে পড়ে। সে দুই বাহুতে ভর দিয়ে শেষ চেষ্টা করে ক্রুশগুলোর দিকে মুখ ফিরিয়ে তাকার। ক্রুশগুলো মার্চ করছে, এগিয়ে যাচ্ছে, ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। তাদের অনেক দূর যেতে হবে, অনেক সময় লাগবে। গন্তব্যস্থলে পৌঁছে তারা শেষ যুদ্ধ করবে, জীবন যুদ্ধ। তারা নীরবে সম্মুখ পানে এগোচ্ছে, এক কালো বাহিনী। পথ দীর্ঘ, মানুষের হৃদয় অভ্যন্তরে এই পথের শেষ। অনেক বছর লাগবে, কিন্তু তাদের কাছে সময়ের দীর্ঘতা কোনো সমস্যা না। তারা তাদের শিবির ভেঙে ফেলেছে, তারা চলছে। তার মাথাটা নুয়ে পড়ে, তার চারদিকে অন্ধকার ঘনিয়ে আসে। সে নিজেও সারিবদ্ধ সেনাবাহিনীর সঙ্গে এগোয়, কিন্তু বিলম্বে পথের সন্ধানপ্রাপ্ত ক্লান্ত পথচারীর মতো সে এগোতে পারে না। পথের মাটিতে পড়ে থাকে, তার বাহু দুটো প্রসারিত, দুটি দৃষ্টি ম্লান, জানো উঁচানো। দেহটায় তার একবার টান পড়ে, অঙ্গ প্রত্যঙ্গ খিঁচতে থাকে, তারপর ঘুম আর ঘুম। এখন কেবল বাতাস বিজন প্রান্তরে হু হু করে গুমড়ে ফিরে। তার মাথার ওপর অসীম সুনীল আকাশ আর মেঘের দল, চারদিকে বিস্তীর্ণ প্রান্তর, প্রান্তরের পরিখা, বিধ্বস্ত গহ্বর আর ক্রুশের সারি। মাটিতে মার্চ মাস আর ভায়োলেট ফুলের গন্ধ, তুষার বিন্দু আর চষা মাঠ বেগুনি লাল। আমরা বনপথ দিয়ে চলি। উইলি আর কসল সামনে, ভ্যালেন্টিন আর আমি তাদের পেছনে। কয়েক মাসের মধ্যে প্রথমবার আমরা একত্র হয়েছি। এখন আমাদের খুব বেশি দেখা সাক্ষাৎ হয় না। কাল তার নতুন গাড়িটা আজকের জন্য আমাদের ধার দিয়েছে। সে আসতে পারেনি, তার সময় নেই। কয় মাস থেকে সে দেদার টাকা বানাচ্ছে। মার্কের মূল্যমান কমছে বলে তার ব্যবসায় খুব সুবিধে হচ্ছে, তাই তার সোফার গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসেছে। তুমি আসলে এখন কি করছো ভ্যালেন্টিন? আমি জিজ্ঞেস করি। মেলায় মেলায় ঘুরে ঘুরে বেড়াই, সে জবাব দেয়, নাগরদোলা দিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকাই। কবে থেকে? তা অনেক দিন থেকে। আমার অংশীদার, তার কথা তোমার মনে আছে? আমাকে বাদ দিয়েছে। সে এখন একটা রেস্তোরাঁয় নাচে।
ফক্সট্রট আর ট্যাঙ্গো নাচে। আজকাল এ নাচের খুব চাহিদা। আর তুমি তো জানো, আমার মতন যুদ্ধফেরত বুড়ো হাবড়া এ ধরনের কাজের পক্ষে যথেষ্ট চটপটে নয়। এই নাগরদোলার ব্যবসা কি বেশ আয় হয়? আমি প্রশ্ন করি। সে মাথা নাড়ে। সে কথা আর বলো না। পেট চলার জন্য যথেষ্ট নয়, তবে মরণের জন্য যথেষ্ট, যদি আমার বক্তব্যটা তুমি বুঝতে পারো। আর এই যে দিনরাত ঘুরে বেড়ানো, আগামীকাল আবার আমাদের পথে বেরিয়ে পড়তে হবে। এবার ক্রেফেল্ডে যাব। মেরুদের সে বলতে পারো আর্নস্ট জাপের কি হলো জানো? আমি কান ছাঁকুনি দেই। আমার মনে হয় শহর ছেড়ে চলে গেছে। অ্যাডলফও তাই। তাদের আর দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। আর আর্থার? সে একজন লক্ষপতি বনতে যাচ্ছে, আমি জবাব দিই। দু একটা কাজ সে ভালো জানে, ভ্যালেন্টিন বিষণ্ণ কণ্ঠে বলে। কসল চলতে চলতে থেমে হাত প্রসারিত করে বলে, ওহে ছোড়ার দল, বেড়ানোটা চমৎকার, সন্দেহ নেই, যদি এই বেড়ানোর জন্য বেকার হয়ে থাকতে না হয়। তোমার কি মনে হয় না যে শিগগিরই কোনো একটা কাজ জুটিয়ে নিতে পারবে? উইলি প্রশ্ন করে। ফার্ডিনান্ড মাথা দুলিয়ে বলে, তা এত সহজ নয়। কালো তালিকায় আমার নাম রয়েছে। আমি নাকি যথেষ্ট বংশবোধ নই, তবু স্বাস্থ্যটা যে ভালো আছে তাই যথেষ্ট। আমি তাই মাঝে মধ্যে বেঁচে থাকার জন্য জাদেনের গায়ে হুল ফুটিয়ে কিছু আদায় করি। সে ষাঁড় ভেড়া ঘোড়ার নাকি ভুঁড়ি চর্বির মধ্যে বেশ ডেকে বসে আছে। অরণ্যের এক উন্মুক্ত জায়গায় আমরা থামি। কার্লের দেয়া এক বাক্স সিগার উইলি সবার সামনে তুলে ধরে। ভ্যালেন্টিনের মুখে হাসি ফোটে। আমরা সবাই বসে বসে সিগার খাই। গাছের শাখাগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে। কয়েকটা পাখি কিচিরমিচির করে। সূর্যের তাপ বেশ কড়া। উইলি হাই তোলে কোটটা বিছিয়ে তার ওপর শটান শুয়ে পড়ে। কসলও কতক শ্যাওলা আর লতাপাতা জড়ো করে বালিশ বানিয়ে শুয়ে পড়ে। ভ্যালেন্টিন করুণ মুখে একটা বীজ গাছের গোড়ায় বসে থাকে। আমি এই পরিচিত মুখগুলোর পানে তাকাই। সহসা আমার চিন্তাভাবনা ওলটপালট হয়ে যায়। এই তো, আমরা সবাই এক জায়গায় একত্রে বসে আছি। আগে যেমন বহুবার বসেছি, কিন্তু এখন আমরা সংখ্যায় অনেক কম। আমরা কি সবাই সত্যি আগের মতন একত্র আছি? কসল কান খাড়া করে। দূর থেকে অনেক কণ্ঠস্বর ভেসে আসছে, কচি কণ্ঠস্বর। ওয়ান্ডার ওয়েগেল ঋতু পরিবর্তনের উৎসব। তরুণের দল এই রূপালী কুয়াশার দিনে গিটার নিয়ে যাযাবরের মতন পোশাক পরে অরণ্যে ঘুরে বেড়াবে। যুদ্ধের আগে আমরাও এই উৎসব পালন করতাম। লুদভিগ, ব্রেয়ার, জর্জ, রাহে আর আমি পেছনে হেলান দিয়ে সেসব দিনের কথা ভাবি। ক্যাম্প ফায়ারের চারপাশে বসে লোকগীতি আর গিটার বাদন, মনোরম রাত্রে তারাভরা আকাশ, সে ছিল আমাদের তরুণ জীবন। তখনকার ওয়ান্ডার ওয়েগেলের উৎসবে ছিল তারুণ্যের উচ্ছলতা, কল্পনা বিলাস আর উৎসাহ উদ্দীপনা। আমাদের ট্রেঞ্চ জীবনেও এই উৎসব কিছুকাল উদযাপিত হয়েছিল, কিন্তু 1917 সালে যান্ত্রিক যুদ্ধের ভয়াবহতায় তা বন্ধ হয়ে যায়। কণ্ঠস্বর এগিয়ে আসে। শোভাযাত্রার অতিক্রমণ প্রত্যক্ষ করার জন্যে আমি বাহুতে ভর দিয়ে মাথা উঁচু করি। অদ্ভুত মনে হয়, মাত্র কয়েক বছর আগেও আমরা এদের অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু এখন মনে হয় এরা অন্য এক পুরুষানুক্রম, আমাদের উত্তর পুরুষ। আমাদের অসম্পূর্ণ কাজ এরাই সম্পন্ন করবে। চিৎকার প্রতিধ্বনিত হয়, ঐক্যতানের প্রতিধ্বনি। তারপর একটিমাত্র কণ্ঠস্বর অস্পষ্ট শোনা যায়, কথা বোঝা যায় না। গাছের ডাল ভাঙছে, অনেক পায়ের পদচারণায় মাটি কাঁপছে, আবার একক চিৎকার, আবার অনেক পায়ের পদচারণায় শব্দ, তারপর স্তব্ধতা, তারপর তীক্ষ্ণ কণ্ঠে নিঃসৃত স্পষ্ট হুকুম, ক্যাভালরি অ্যাপ্রোচিং বাই দ্য রাইট। অশ্বারোহী বাহিনীর ডান দিক দিয়ে আসছে। বাই স্কোয়াড রাইট হুইল, স্কোয়াড ডান দিকে ঘোরো। ডাবল মার্চ, জোর কদম এগো। কসল তড়াক করে উঠে যায়, আমিও। আমরা মুখ চাওয়াচই করি। আমরা কি সম্মোহিত হয়েছি? এসবের অর্থ কি? এরা লতাপাতার আড়াল থেকে বেরিয়ে এসে ছুটে অরণ্যের কিনারে গিয়ে শুয়ে পড়েছে। আবার হুকুম, রেঞ্জ 400, পাল্লা 400, গজ, কাভারিং ফায়ার, আত্মরক্ষামূলক গুলি, ফায়ার, গুলি চালাও। গুলির ঠক ঠক শব্দ। 16 থেকে 18 বছর বয়সের তরুণদের এক দীর্ঘ সারি পাশাপাশি অরণ্যের কিনারে শায়িত। তাদের পরনে ওয়াটারপ্রুফ জ্যাকেট, চামড়ার কোমরবন্ধ সৈনিকের কোমরবন্ধের মতো বকলেস আঁটা। সবার পোশাক অভিন্ন, জ্যাকেট পট্টি আর ব্যাজওয়ালা টুপি। অভিন্নতার ওপর জোর। প্রত্যেকের হাতের ডগায় ইস্পাত লাগানো লাঠি।
এ দিয়ে তারা গাছের কাণ্ডে আঘাত করে মেশিন গানের গুলির শব্দ অনুকরণ করে। কিন্তু সামরিক টুপির তলা থেকে রক্তিম গণ্ড কচিমুখ বেরিয়ে পড়ে। সতর্ক দৃষ্টিতে তারা অগ্রসরমান কাল্পনিক শত্রুদের খোঁজে। তাদের চোখে হলুদ পাতার আড়ালে লুকায়িত ভায়োলেটের কচি কিশলয়ের সৌন্দর্য পড়ে না। মাঠের বুকে অঙ্কুরিত ঘাসের রক্তিম মুকুলও তারা দেখতে পায় না। তারা দেখতে পায় না কচি খরগোশের দেহে সুবিন্যস্ত লোম। হ্যাঁ, খরগোশটা তারা দেখে, তবে তার সুবিন্যস্ত লোমের অপরূপ সৌন্দর্য না দেখে তারা খরগোশটাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করে, আর সেই আঘাত বৃক্ষকাণ্ডে পড়ে ঠন ঠন শব্দ করে। তাদের পেছনে একজন শক্ত বেটে মজবুত লোক, তার পরনে সামরিক পোশাক। সে হুকুম দেয়, স্লো ফায়ার, মন্থরভাবে গুলি করো। 200 গজ দূরে সে চোখে দূরবীন লাগিয়ে কাল্পনিক দুশ্মনদের পর্যবেক্ষণ করছে। হায় যিশু, আমি আতঙ্কে চেঁচিয়ে উঠি। কসল তার বিস্ময় কাটিয়ে উঠেছে। এটা আবার কী ধরনের নির্বুদ্ধিতা, সে গর্জে ওঠে। কিন্তু সে এবার বিপদে পড়ে যায়। দলের সর্দার, তার সঙ্গে আরও 2জন পরামর্শদাতা যোগ দিয়েছে। তার পানে কঠোর দৃষ্টি হেনে গর্জন করে। তার গর্জনে গ্রীষ্মের আকাশ বাতাস কেঁপে ওঠে। মুখ বন্ধ করে নির্বোধ ফাঁকিবাজের দল, পিতৃভূমির শত্রু, বিশ্বাসঘাতকের দল। অন্য বালকেরা এবার সোৎসাহে তার সঙ্গে যোগ দেয়। একজন তার কচি হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমাদের মেরে ঠান্ডা করতে হবে। অন্য একজন ছেলের দল চেঁচায়, ভীরুর দল। তৃতীয় বালক বলে, শান্তিবাদীর দল। চতুর্থ বালক এবার বলে ওঠে, এই বলশেভিকদের উৎখাত করতে হবে, নইলে জার্মানি কোনোদিন স্বাধীন হবে না। ঠিক বলেছ, সর্দার তার পিঠে সমর্থনসূচক মৃদু আঘাত করে বলে, এদের এখান থেকে ভাগাও। ঠিক সেই মুহূর্তে উইলির ঘুম ভাঙে। সে এতক্ষণ ঘুমিয়েছিল। এ ব্যাপারে সে এখনও খাঁটি সৈনিক রয়ে গেছে। শুয়ে পড়তে পারলেই ঘুমিয়ে পড়ে। সে দাঁড়িয়ে উঠতেই সর্দার থেমে যায়। উইলি চারদিকে একবার বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে হাসিতে ফেটে পড়ে। এখানে কি হচ্ছে? ফ্যান্সি ড্রেস বল? এ প্রশ্ন করেই সে পরিস্থিতিটা উপলব্ধি করে। তাই তো, তোমরা এখানে এসেছো দেখছি, বলে সে সর্দারের প্রতি গর্জন করে। তোমাদের কি হয়েছে তাই এতক্ষণ ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, পিতৃভূমি, এ তো মৌরসি পাট্টা বলে তোমাদের সম্পত্তি, আর তোমরা ছাড়া বাকি সবাই বিশ্বাসঘাতক। তাহলে মজার ব্যাপার হলো, জার্মান সেনাবাহিনীর 3/4 লোক বিশ্বাসঘাতক। এবার এখান থেকে সরে পড়ো বাদরের দল। এই বাচ্চারা, যাদের এসব ব্যাপার জানার কোনো প্রয়োজন এখন নেই, তাদের কি এ কয়টা বছরও উপভোগ করতে দিতে পারছো না? সর্দার তার বাহিনী নিয়ে সরে পড়ে, কিন্তু তারা বনভূমিতে আমাদের অবস্থানের আনন্দটা নষ্ট করে দিয়ে গেল। আমরা শহর অভিমুখে ফিরে যাই। আমাদের পিছনে তাদের গাওয়া দেশাত্মবোধক গান প্রতিধ্বনিত হতে শোনা যায়। সীমান্ত, 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 সীমান্ত। উইলি নিজের মাথার চুল টানতে টানতে বলে, যদি সীমান্তের সৈন্যদের কেউ সীমান্তে এ গান গাইত। হ্যাঁ, কসল বিরস কণ্ঠে বলে। সুতরাং আবার নতুন করে খেলা শুরু হলো। গায়ের ঠিক বাইরে একটা বিয়ারের উদ্যান দেখতে পাই। সেখানে উন্মুক্ত অঙ্গনে কয়েকটা টেবিল পাতা আছে। 1 ঘন্টার মধ্যে ভ্যালেন্টিনকে চলে যেতে হবে জেনেও আমরা তাড়াতাড়ি বিয়ার খেতে বসে যাই। সময়ের সদ্ব্যবহার করতে চাই। কে জানে আবার কবে আমরা একসাথে হব। রক্তিম সূর্যের আভায় পশ্চিম আকাশ রাঙা হয়ে উঠছে। অরণ্যে যা দেখে এলাম, সে দৃশ্য কিছুতেই আমরা ভুলতে পারছি না। হায় প্রভু, উইলিকে লক্ষ্য করে বললাম, উইলি, আমরা তো কোনো মতে জীবন বাঁচিয়ে ফিরে এলাম। আচ্ছা, প্রভুর নাম করে বলো তো, ঠিক এই ধরনের কাজ করার জন্য আগ্রহী হবে এমন মানুষ কেমন করে বসে থাকতে পারে? সবসময় এমন মানুষ থাকবে, উইলি অস্বাভাবিক গম্ভীর কণ্ঠে জবাব দেয়। তবে আমাদের নিজেদের কথা ভুলো না, আমরাও আছি। আমাদের চিন্তাধারার মতন অনেকেরই চিন্তাধারা, হয়তো বেশিরভাগেরই তাই। তুমি জানো, সেই সময় থেকে লুদভিগের মৃত্যু আর আলবার্টের কারাদণ্ড থেকে আমার মগজে বহুবিধ চিন্তারাশি আনাগোনা করছে। আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে প্রত্যেকেই আপন সাধ্যমতো একটা কিছু করতে পারে, যে যত গবেটি হোক। আগামী সপ্তাহে আমার ছুটি শেষ হচ্ছে। আবার আমাকে শিক্ষকতার কাজে গায়ে ফিরে যেতে হবে। এতে আমি যে খুশি তাতে সন্দেহ নেই। পিতৃভূমির সত্যিকার অর্থ কি, আমি আমার কচি ছাত্রদের তাই শেখাতে চাই। তাদের দেশ কোনো রাজনৈতিক গোষ্ঠী নয়, তাদের স্বদেশ বৃক্ষলতা আর ভূমি প্রান্তরের সৃষ্টি মাত্র, গালভরা বুলি নয়।
আমি অনেক দিন থেকে এই সত্য উপলব্ধি করছি যে একটা কিছু করার মতো যোগ্যতা আর বয়স আমাদের প্রত্যেকেরই আছে। আমার কাজ শিক্ষকতা করা, আর আমার জন্য এ কাজই যথেষ্ট। আমি তো আর গ্যাটে নই। আমি মাথা দুলিয়ে তার কথার সায় দিয়ে অনেকক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকি। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। সোফা আমাদের জন্য অপেক্ষা করছে। গোধূলির ঘনায়মান অন্ধকারে গাড়ি চলতে থাকে। আমরা শহরের কাছাকাছি এসে গেছি। শহরের আলো দেখা যাচ্ছে। গাড়ির টায়ারের আওয়াজের সঙ্গে অন্যান্য আওয়াজ মিশছে। সন্ধ্যাকাশের বুক চিরে কিলোকাকৃতির কি একটা উড়ে যাচ্ছে, একঝাঁক বুনো হাঁস। আমরা সেদিকে তাকাই। কফিল একটা কিছু বলতে গিয়ে থেমে যায়। আমাদের সবার মনে একই ভাবনা। আমরা এবার শহরের কোলাহলে প্রবেশ করি। ভ্যালেন্টিন প্রথম নেমে যায়, তারপর উইলি, তারপর আমি। সারা দিন অরণ্যে ছিলাম, তাই ক্লান্ত। আমি গ্রামাঞ্চলের একটা সরাইয়ে গিয়ে রাত্রির জন্য একটা ঘর ভাড়া নিলাম। বিছানা পাতা রয়েছে, তবে আমার ঘুমোতে ইচ্ছে করছে না। আমি জানালার পাশে বসে গ্রীষ্মরাত্রির চাঞ্চল্য কান পেতে অনুভব করি। গাছের ফাঁকে ফাঁকে ছায়ারা নীরবে ইতস্তত নড়াচড়া করে। অরণ্যভূমি থেকে আর্তকণ্ঠ ভেসে আসে। মনে হয় আহতের দল সেখানে পড়ে থেকে আর্তনাদ করছে। শান্তচিত্তে নীরবে আমি অন্ধকারের দিকে চেয়ে থাকি। অতীতের ভয়ভীতি আমার আর নেই। অতীতের ভ্রুকুটি দেখে আমি আর ভয়ে পালিয়ে আসি না, বরং তা দেখার জন্য দৃষ্টি মেলে দিই। আমার চিন্তাধারা আমি অতীতের পরীক্ষা আর বোমা বিধ্বস্ত গর্তগুলোতে পাঠিয়ে দিই। সেই চিন্তাধারা যখন আমার কাছে ফিরে আসে, তখন তা ভীতি আর আতঙ্কের শিহরণে নিয়ে ফিরে আসে না, বরং সাহস আর ইচ্ছাশক্তি সঙ্গে নিয়ে ফিরে আসে। আমি এমনই এক ঝড়ের প্রতীক্ষা করেছি, যে ঝড় আমাকে জোর করে বিপদ থেকে মুক্ত করে আনবে। আমার অগোচরে মৃদু গতিতে সেই ঝড় আমার জীবনে এসেছে, আর তা এখানেই আছে। আমি যখন নিরাশ চিত্তে ভাবছিলাম যে আমার সব শেষ হয়ে গেছে, তখনই নীরবে এই ঝড়ের সৃষ্টি হচ্ছিল। আমি ভেবেছিলাম বিভাজনে সব কিছু শেষ, কিন্তু এখন আমি জানি ক্রমোন্নতির প্রক্রিয়াও বিভাজনে রয়েছে, আর নবসৃষ্টির মূলে রয়েছে পুরাতনকে বিসর্জন। আমার জীবনের একটা কাল বিনাশ সাধনের কাজে ব্যয় হয়েছে। সে জীবনে ছিল ঘৃণা, বিদ্বেষ, হত্যা, নৃশংসতা, শত্রুতা, কিন্তু তাতে আমার জীবনের অস্তিত্ব নিঃশেষিত হয়নি। এই অস্তিত্ব আমার জন্য যথেষ্ট। আমার অস্তিত্ব নিঃশেষিত হয়নি। এই অস্তিত্ব আমার জন্য যথেষ্ট। আমার অভীষ্ট সাধনের ক্ষমতা জীবন পথের পাথেয়। আমি আপন মনে কাজ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমি আমার অঙ্গপ্রত্যঙ্গ আর চিন্তাশক্তিকে কর্মতৎপর করব। জীবনটাকে সহজভাবে গ্রহণ করব। জোর করে ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করব না। অনেক কিছু নতুন করে তৈরি করতে হবে, আর যা তৈরি আছে তার প্রায় সবই সংস্কার প্রয়োজন। যুদ্ধকালের বোমা আর মেশিন গানের আঘাতে যা মাটি চাপা পড়েছে, সেগুলো উদ্ধারের জন্য কাজ করাই আমার পক্ষে যথেষ্ট। সবাইকে যে প্রবর্তকের ভূমিকা গ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। দুর্বলতার এবং ক্ষীণ শক্তির অধিকারী মানুষের জন্যেও কাজ রয়েছে। আমি তাদের মধ্যেই আমার স্থান খুঁজে নেব। তবেই মৃত আত্মারা তৃপ্তি পাবে। অতীত আমাকে আর অনুসরণ করবে না, বরং আমার সহায় হবে। কত সহজেই উপলব্ধি, কিন্তু তা অর্জনে আমার কত দীর্ঘ সময় লাগলো। লুদভিকের মৃত্যু আকাশ প্রদীপের মতো জ্বলে আমাদের পথের ইঙ্গিত না দিলে আমরা হয়তো এখনও পথভ্রষ্ট হয়ে বিজন প্রান্তরে ঘুরে ঘুরে কাঁটাতারের ফাঁদ বা বিস্ফোরক পদার্থের শিকার হতাম। যখন দেখলাম যে আমাদের স্বাভাবিক মহান অনুভূতি, নির্বুদ্ধিতা, বিসর্জিত ইচ্ছাশক্তি আর মৃত্যুর কবল থেকে ছিনিয়ে আনা জীবন আমাদের চলার পথের বাধাবিঘ্ন সব অর্ধসত্য আর স্বার্থপরতাকে ঝেঁটিয়ে সরিয়ে আমাদের জন্য নতুন পথের সন্ধান দিতে পারল না, বরং আমরা বিস্মৃতির জলাভূমিতে চমৎকার বুলির পাঁকে আর সামাজিক কর্মতৎপরতা, দুশ্চিন্তা আর অপকর্মের খানাডোবায় পড়ে গেলাম, তখনই আমরা নিরাশ হয়ে গেলাম। কিন্তু আমি উপলব্ধি করতে পারছি যে সারা জীবনটাই হয়তো প্রস্তুতি গ্রহণের সময়। মানুষের দেহকোষে প্রাণ সঞ্চারের প্রক্রিয়া। আলোড়নের ফলে বৃক্ষের দেহকোষে প্রাণের সঞ্চার হয়। তারপরই বৃক্ষে শাখা প্রশাখা মেলে, ফুল ফোটে, ফল ধরে। আমিও এবার প্রস্তুতি গ্রহণ করব। আমার তরুণ বয়সে যে রঙিন স্বপ্ন দেখতাম এবং সীমান্ত জীবনের অবসানে যে প্রাপ্তি আশা করতাম আমরা, তা পরিপূর্ণরূপে রূপায়িত হবে না। আমাদের চলার পথ হবে অন্যান্য পথের মতন, কোথাও কঙ্করময়, কোথাও এবড়ো থেবড়ো, কোথাও মসৃণ সমতল পল্লী প্রান্তরের বুকের উপর দিয়ে প্রসারিত। সে পথ হবে পরিশ্রমের পথ। আমাকে একলা চলতে হবে। কখনো হয়তো চলার পথে সাথী জুটবে, কিন্তু ধরে নিতে হবে যে হয়তো কোনো সাথী জুটবে না।
বারবার হয়তো বোঝার ভারে ক্লান্ত স্কন্ধ নুয়ে পড়বে, বারবার হয়তো পথের মোড়ে বা পথ সীমান্তে পৌঁছে দ্বিধাগ্রস্ত হব, কখনো হয়তো পথে একটা কিছু ফেলে আসব, কখনো হয়তো হোঁচট খেয়ে পড়ে যাব, কিন্তু আবার আমি উঠে দাঁড়াবো, সেখানে পড়ে থাকবো না, পিছন পানে না তাকিয়ে আমি পথ চলতে থাকবো। হয়তো প্রকৃত সুখী কোনো দিন হব না, যুদ্ধ হয়তো তা বিনষ্ট করে দিয়ে গেছে, আমি হয়তো কাজে মন প্রাণ ঢেলে দিতে পারবো না, কোথাও স্থির থাকতে পারবো না, তবে একেবারে অসুখীও হয়তো হব না, কারণ একটা কিছু সর্বদা আমাকে টিকে থাকার সামর্থ্য দেবে। হয়তো আমার এই দুটো হাত মাত্র, অথবা একটা বৃক্ষ, অথবা এই প্রাণচঞ্চল পৃথিবী। বৃক্ষের প্রাণরস কাণ্ড বেয়ে উপরে ওঠে, অঙ্কুরের দল মৃদু শব্দে কাণ্ডের আবরণ ভেদ করে বেরোয়, ক্রমবৃদ্ধির শব্দে অন্ধকার ভরে যায়, চারদিকে প্রাণচাঞ্চল্য জাগে, প্রাণচাঞ্চল্যে ঘরের আসবাবপত্র ক্যাঁচ ক্যাঁচ করে, টেবিল আলমারিতে চির ধরে। বহু বছর আগে কেউ গাছ কেটে টুকরো করে রেদা চালিয়ে টুকরোগুলো মসৃণ করে প্রয়োজনীয় আসবাব তৈরি করেছিল, কিন্তু প্রতি বসন্ত ঋতুর আবির্ভাবে এগুলোই প্রাণচাঞ্চল্যে জেগে ওঠে। এগুলো আর প্রয়োজনীয় আসবাবপত্র থাকে না, বাইরে জীবন প্রবাহের অঙ্গ হয়ে দেখা দেয়। তখন আমার পায়ের তলার তক্তা, জানালার কাঠামো ক্যাঁচ ক্যাঁচ করে, এমনকি আমার ঘরের বাইরে পথের পাশে পড়ে থাকা জীর্ণ বাতাবি গাছের কাণ্ডটা থেকে পর্যন্ত অঙ্কুর উদ্গত হয়। আর কয় সপ্তাহের মধ্যে এই কাণ্ডটার মাথার ওপর প্রসারিত প্রকাণ্ড বাতাবি গাছটার মতো এই কাণ্ডটাও পেলব সবুজ কিশলয়ে ভরে উঠবে।